সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইলিশ মাছের বাজার বাংলাদেশের চাঁদপুরে, যেখানে চাঁদ সওদাগরের সপ্তডিঙা ডুবে গেছিল, যার কাহিনী বর্ণনা করা আছে মনসামঙ্গল কাব্যে, এবং তারপরেই পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার ফিশ মার্কেট। তবে এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে কিভাবে মাছওয়ারারা মাছ ধরতে যায় এবং বরফ কলের কর্মীরা কতটা ঝুঁকিপূর্ণভাবে তাদের কাজকর্ম নির্বাহ করেন, এবং মাছের দাম কত থাকে, কত ভ্যারাইটি থাকে মাছের, কত দূর দূরান্ত থেকে এই বাজারে মাছ আসে, এবং এখান থেকে সারা ভারতের প্রত্যেকটা জায়গায় কিভাবে মাছ ছড়িয়ে পড়ে তার বিভিন্ন দৃশ্য। বলছো একটু আসতে বলো দেখি। কি বলছো? হেলা বলা কাঁটা হয়ে যায়। ও হেলা বলা কাঁটা আছে একসঙ্গে, ওরকম একবার বলো দেখি। দ্রুত দ্রুত হ্যাঁ দ্রুত ডাকো যেমন ডাকছিলে। এই হেলা বলা কাঁটা হয়ে যায়। টালি বাজালে। এর সাথে এই ভিডিওতে থাকবে এই বাজারের বা এই ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার ফিশ মার্কেটের একটি বিশেষ বিষয়। এখানে কিভাবে নিলামে বা অকশনে মাছ বিক্রি হয় তার বিস্তারিত তথ্য। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি উপস্থিত রয়েছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইলিশের মার্কেট ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার কী করে আসবেন, এখানে কত রকমের ইলিশ রয়েছে, কত রকমের ইলিশ বলতে ইলিশের মধ্যেও আবার অনেক ভাগ রয়েছে, যেটা বাজারে গিয়ে জানতে পেরেছি। এবং আরও কী কী মাছ রয়েছে, এখান থেকে কত ইলিশ ওঠে, এবং পাইকারি বাজারে মাছের দাম কত থাকে, এবং খুচরো বাজারেও মাছের দাম কত থাকে, এবং মাছের আরও কত ভ্যারাইটি রয়েছে, সমস্ত কিছু দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে দিয়ে। তো স্কিপ না করে দেখতে থাকুন, অনেক তথ্যপূর্ণ হবে ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুরোপুরি হুগলি নদীর পূর্ব পাশে। তো এখন শিয়ালদা থেকে চলে এলাম ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার লোকাল করে এখান থেকে আমরা সোজা বেরোবো, সোজা বেরিয়ে সামনে যাব, সামনে বেরিয়ে আমরা যাব আজকে ইলিশের বাজারের দিকে। তো স্টেশন থেকে আমাদের বেরোতে হবে, সোজা এসে বেরিয়ে এরকম দুই দিকে মার্কেট রয়েছে। এখানে ছোট্ট মার্কেট যেটা রেলের মার্কেট, সেটা এখান থেকে বেরিয়ে আমাদের যেতে হবে বাঁ দিকে। একটা রাস্তা চলে গেছে ডান দিকে, একটা বাঁ দিকে। বাঁ দিকে যেতে হবে আমাদের পুরো ঘাটের দিকে। বেসিক্যালি যেই ঘাট থেকে গঙ্গাসাগরের ক্রুজগুলো ছাড়ে ডায়মন্ড হারবার থেকে, সেখান থেকে, বা এখান থেকে জলপথে দীঘা গেছিলাম আর নৌকা পার হয়ে গেছিলাম কুকড়াহাটিতে, যেই ঘাট থেকে সেই ঘাটের দিকে প্রথমে যেতে হবে। তো এই রাস্তা দিয়ে আমরা যাবো সেই ঘাটের দিকে। ঘাটটা পার করে আরও আমাদের অনেকটাই যেতে হবে। তো আমরা মোটামুটি 5-6 মিনিট মতো হেঁটে চলে এসেছি ঘাটের কাছে, জেটি ঘাট। এখান থেকে ওইদিকে কুকড়াহাটি যাওয়ার যে ফেরি সেটা পাওয়া যায়, আর সামনে নদী। এই দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে, যতবার এখানে আসি এই দৃশ্যটা দেখলে দারুণ লাগে। আমরা এখন আছি দক্ষিণ 24 পরগনায়। এটা হচ্ছে ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনার একদম শেষ জায়গা। আর সামনেই গঙ্গা নদী বা হুগলি নদী। হুগলি নদীর ওপাশেই রয়েছে কুকড়াহাটি, যেটা পরে মেদিনীপুরের মধ্যে। ওইখান থেকে হলদিয়া যাওয়া খুব সহজ, ওখান থেকে মোটামুটি আধ ঘন্টায় বাসে করে হলদিয়া চলে যাওয়া যায়। আর গঙ্গাসাগরের জেটিগুলো এই জায়গা থেকে ছাড়ে, মানে গঙ্গাসাগরের ক্রুজগুলো এই জায়গা থেকে ছাড়ে, আর এইখান থেকে ছাড়ে ওই পাশে কুকড়াহাটি যাওয়ার জন্য যেটি। কুকড়াহাটির একটা ভিডিও আছে, তো এই পাশ থেকে যারা এইখান থেকে দীঘা যেতে চান তারা খুব সহজে কুকড়াহাটি গিয়ে ওখান থেকে নন্দকুমার হয়ে দীঘা চলে যেতে পারেন। এটা তাদের পক্ষে সহজ হবে, মানে শিয়ালদা হাওড়া না ঘুরে এদিক দিয়ে চলে যাওয়া যায়। সেই ভিডিওটা করা আছে, আপনারা দেখতে পারেন। আর সামনে আমরা এগোচ্ছি, দারুণ দৃশ্য সামনে। ডায়মন্ড হারবার সম্পর্কে কয়েকটা তথ্য দিয়ে রাখি। ডায়মন্ড হারবার হচ্ছে আগে নাম ছিল হাজিপুর, যেটা আগে মানে গুগলে সার্চ করলে এটাই দেখা যায় আর কি, যে হাজিপুর আগে নাম ছিল, এখনও ডায়মন্ড হারবার হয়েছে। আর ডায়মন্ড হারবার বড় একটা পোর্ট ছিল আগে, যখন ইংরেজরা এখানে মোটামুটি ছিল, এখানে বিশাল বড় একটা পোর্ট ছিল। আর সামনে এই যে জায়গাটা রয়েছে, এখান থেকে যেটা বলছিলাম একটু আগে, গঙ্গাসাগর যাওয়া যায়। তো পোর্ট যেটা ছিল, একটু তথ্য দিয়ে রাখি। ডায়মন্ড হারবারের আগে ছিল নাম হাজিপুর, তবে অনেকে বলে চিংড়িখালি নামও হাজিপুর ছিল। আর এখানে মোটামুটি 1600 শতকের তৃতীয় দশকে, মোটামুটি 1630-30 নাগাদ, মোটামুটি পর্তুগিজ জলদস্যুরা বা পর্তুগিজরা এখানে সমুদ্র পার করে এসেছিলো বা জলবন্দর পার করে এসেছিলো ব্যবসা করার জন্য। কিন্তু পরবর্তীতে তখন দিল্লির মসনদে ছিল হয়তো শাহজাহান, তো তখন ওরা ব্যবসা করার নামে এসেও এখানে জলদস্যু হিসেবে লুটপাট চালাতো এবং জিনিসপত্র নিয়ে চলে যেত। তারপর এই জায়গাটা নিয়ন্ত্রণ করা হয়। তার পরবর্তীতে এখানে যখন ইংরেজ শাসন শুরু হয়, তখন এখানে একটা বন্দর তৈরি হয়। আর দূর থেকে চিংড়িখালি ওদিক থেকে যখন জাহাজ যেত ডায়মন্ড হারবারে,
প্রচুর লবণ ফ্যাক্টরি ছিল, এখানে লবণ উৎপন্ন করা হতো। এই একই কারণে আরেকটা কথা বলে রাখি, এই লবণ কথা বলছি তাই লবণ সত্যাগ্রহের সঙ্গে কিন্তু এই জায়গাটা জড়িত। এই জায়গার একটা কাহিনী রয়েছে লবণ সত্যাগ্রহের। তো দূর থেকে দেখে মনে হতো হিরে, মানে ডায়মন্ড মানে হিরে, দূর থেকে দেখে মনে হতো হিরে চকচক করছে যখন রোদ পড়তো অতগুলো লবণের উপরে, তার থেকে নাম হয়েছে ডায়মন্ড হারবার। আর যেই নদীর তীরে এখন দাঁড়িয়ে আছি এইটা আগে ছিল বেসিক্যালি সরস্বতী নদী ছিল, আর তখন গঙ্গার যে বুড়িগঙ্গা ধারাটা প্রবাহিত ছিল, এখন এটাই হয়ে গেছে হুগলি নদী। হুগলি নদীর এই সুন্দর দৃশ্যের সামনেই লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার। তো এখানে অনেকে ছবিও তুলছে এই লেখাটার সামনে, বেসিক্যালি এই লেখার সামনে যেখানে যেরকম লেখা থাকে আর কি, সেখানে গিয়ে এইরকম লেখার সামনেই অনেকে ছবি তোলে। এটা অনেকটা ফটোজোন হয়ে গেছে অ্যাকচুয়াল। আর এখানে প্রকৃতি বেশ সুন্দর, এত সুন্দর খোলা হাওয়া এখানে আসে, বেশ ভালো লাগে দেখতে। তো আমরা এখন সোজা যাচ্ছি, আরেকটা কথা বলে রাখি, আমরা যাচ্ছি ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার ফিশ মার্কেটে। নগেন্দ্র বাজার ফিশ মার্কেট হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ইলিশের মার্কেট। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইলিশের মার্কেট আছে বাংলাদেশের চাঁদপুরে, যেখানে চাঁদ সওদাগরের ঘাঁটি ছিল, সপ্তডিঙা ডুবে গেছিলো। এই কাহিনীটা আপনারা জানেন মনসামঙ্গল থেকে। তো সেই চাঁদপুরে আছে সারা পৃথিবীর সবচেয়ে বড় ইলিশের মার্কেট। তবে এখন বর্তমানে চাঁদপুরের আশেপাশে এত কলকারখানা হয়ে গেছে, তো আমাকে একজন বলছিলেন আমার সাবস্ক্রাইবারই বাংলাদেশ থেকে, যে ওখানে কেমিক্যালের জন্য দূষণের কারণে ইলিশ ততটা ওঠে না বা পাওয়া যায় না। তবে এইখানে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে প্রচুর ইলিশ ওঠে, টন ইলিশ নাকি ধরা পড়েছে ভেরি রিসেন্ট, এটাও শোনা যাচ্ছে। আর নগেন্দ্র বাজার ফিশ মার্কেট হচ্ছে সবচেয়ে বড় ফিশ মার্কেট। সবচেয়ে বড় ফিশ মার্কেট আমরা জানি হাওড়ায় বেসিক্যালি ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে যায়, এখান থেকেও বিভিন্ন মাছ ধরে নিয়ে হাওড়াতে যায়। হাওড়ায় মাছের ভ্যারাইটি রয়েছে, তবে এইখানে যেই মাছগুলো পাওয়া যায় তার সবচেয়ে বড় মার্কেট নগেন্দ্র বাজার, সেটা অবস্থিত ডায়মন্ড হারবারে। আমরা আরেকটু সামনে এগিয়ে যাব। তো এখানে কাকা চিংড়ির পিন ধরছে। কাকা কি চিংড়ির মিন না চিংড়ি? চিংড়ি মিন, আচ্ছা আচ্ছা। ও কতক্ষণ ধরছেন? হয়েছে অনেকগুলো হয়েছে? হয়েছে, আচ্ছা 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 আচ্ছা। তো এগুলো কেমন দামে বিক্রি হয় দাদা? 100? আচ্ছা, 30 টাকায় 100 পিস, তো অনেক কম দাম। আচ্ছা, এখন দাম কম থাকে নাকি? ও আচ্ছা আচ্ছা, অন্য সময় শীতকালের দিকে দাম বেশি থাকে আর এখন দামটা কম থাকে। 100 পিসের দাম 30-40 টাকা, কিন্তু সুন্দরবনে বিভিন্ন জায়গায় গিয়ে শুনেছিলাম 100 পিসের দাম 300-400 টাকাও রয়েছে। তো আমরা এখান থেকে সামনের দিকে এগোই, সামনে আরও কিছুটা গেলে দৃশ্যটা খুব সুন্দর লাগছে। এখানে আরও কিছুটা হেঁটে যেতে হবে, তারপর নগেন্দ্র বাজারে যাবো আমরা। তো ডায়মন্ড হারবারে হুগলি নদীর পাশে এরকম বিক্রি হচ্ছে টুপি। এটা ফুলের ঝুড়ি নাকি? ফুলের ঝুড়ি, এটা হ্যাট, এটা টুপি বেশ ভালো। কিসের তৈরি এগুলো? তালপাতা। তালপাতা, আচ্ছা আচ্ছা। আপনি তৈরি করেন? আপনি বিক্রি করেন? বাড়িতে তৈরি হয়। বাড়িতে তৈরি হয়। এই যে টুপির এই লালগুলো কি রং করা নাকি? সব রঙ। বাহ, এটা অবশ্য বাচ্চাদের টুপি। দাম কত এটা? 60 টাকা। আচ্ছা আচ্ছা। আর এই পাখাগুলো? 40 টাকা। বাহ, খুব সুন্দর তৈরি পাখা, ভালো টেকসই হবে। আচ্ছা, এই দড়ি দিয়ে সেলাই করা। সব তালপাতা। আপনার বাড়ি এখানেই নাকি? বিক্রি হয়ে যাবে এগুলো আজকে? না বলা যায় না, কখন কি বাজার বলা যায়। আচ্ছা আচ্ছা, বর্ষাকালের বাজারে হয় না, বেসিক্যালি গরমকালে বেশি হয় নাকি? আর পর্যটক সামনে এখানে আসে ভালোই, পর্যটক এখানে আসে বিকেলবেলার দিকে না? পর্যটক যারা আছে, যারা ঘুরতে আসে, হ্যাঁ, তাদের জন্যই এগুলো বেশি বিক্রি হয়। আচ্ছা, আর এটা কি দেখা যাচ্ছে এটার সামনে? এটা কি ডায়মন্ড হারবারের ট্যুরিজম প্রপার্টি? আচ্ছা, এখানে থাকতে পারে রেখে, তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে যারা ঘুরতে আসে ডায়মন্ড হারবারে একদম লাক্সারি প্রপার্টি। এটা পুরো নদীর উল্টো দিকে, মানে এখানে অ্যাকচুয়াল হচ্ছে রিভার ফেসিং, সি ফেসিং না, রিভার ফেসিং। আর এখানে থাকলে বেশ ভালোই আমেজটা পাওয়া যাবে। তো আমরা এখান থেকে আরও কিছুটা এগোতে হবে আমাদের বাজারের দিকে যেতে গেলে। আমরা একটা ইলিশের দোকানের সামনে চলে এসেছি, দেখানো যাবে? হ্যাঁ। এখন মোটামুটি কত করে এইগুলো? 950 করে। 950। ওয়েট কত হবে? এগুলো ওয়েট যাচ্ছে আপনার 500-550 করে ওয়েট যাচ্ছে। এগুলো কাঁচা মাছগুলো দাম বেশি, ঠিক আছে? কাঁচা মাছ, আচ্ছা। আর এগুলো? এইগুলো আছে 700-750। এগুলো কত ভাই?
950 এটা 600 করে যাচ্ছে, 600 600 করে 600। এটার ওয়েট থেকে কম? বেশ বেশ 500। এটার দাম কম কেন? দাম কম বলি, এটা ওজনটা 600। ও আচ্ছা আচ্ছা, দাম হচ্ছে 1050। 1050। আর এটা এটা হচ্ছে 1150 করে, দাম হচ্ছে 700 থেকে 800। একটা ওঠানো যাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো পুরোপুরি কাঁচা তাই তো? পুরোপুরি কাঁচা। মানে মোটামুটি 1-2 দিনের মধ্যে এসছে? হ্যাঁ, আমাদের মানে কাল রাতে তোলে এটা। কাল রাতে মানে রাত্রেবেলা তোলে? ট্রলারগুলো রাত্রেবেলা আসে? আর মেন যে মার্কেট কখন থেকে বসে? মেন মার্কেট বলতে 4টে থেকে 4:30 থেকে বসে। 4টে 4:30 থেকে বসে যায়। আচ্ছা, আর কত দূর মেন মার্কেটটা? হ্যাঁ, মেন মার্কেটটা কত দূর? আর এই তো সামনে, এই সামনে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। বড় সাইজে আছে? আরো বড়? হ্যাঁ, আরো বড় সাইজে আছে। তুই দেখাতে হবে কিনা? দেখো, একটুখানি তুলে দেখাতে হবে না, জাস্ট পরিষ্কার করলেই হবে। তো 1 কেজি সাইজ হয়ে যাবে? এগুলো 1.5 কিলো ওজন হবে। 1.5 কেজি ওজন? 1600 করে পাও দেবো। 1600 করে? এবার যদি কেউ আপনার থ্রু আসে তাদের জন্য 50 টাকা করে ছাড়। আপনার থ্রু কেজিতে 50 টাকা করে স্যার? আপনার থ্রু যদি আসে 50 টাকা করে ছাড়। আর এই দোকানটার নাম হচ্ছে ইলিশ পয়েন্ট, আর দোকানের নাম্বার আমি দিয়ে দিচ্ছি। যদি কেউ মোটামুটি বাল্ক অ্যামাউন্টে নিতে চায় পাইকারি রেটে, সেটা হবে? সেটা আলাদা করে কথা বলতে আছে, আলাদা করে কথা। এখানেই কথা বলা যাবে না ভাবে। আচ্ছা আচ্ছা, মানে তাহলে কম হবে তাই তো? হ্যাঁ, একদম কম। আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম রাজেশ। আর আপনার নাম করে যদি আসে তো 50 টাকা কিলো দাও। আচ্ছা, খুচরোর কথা বলছো? ঠিক আছে ঠিক আছে। তো আমরা একটু সামনের দিকে এগোই। জেনারেলি এখানে অনেক ইলিশের দোকান রয়েছে, এটা প্রথম চোখে পড়লো। আর সামনে রয়েছে প্রচুর দোকান। আর এখন বিকেল এখনও হয়নি, দুপুরবেলা। আর আজকের ওয়েদারটা মোটামুটি সারাদিন মেঘলা ওয়েদার। সকালে বিশাল বৃষ্টি হয়েছে যখন বেরোচ্ছিলাম বাড়ি থেকে, ওই জন্য ওয়েদারটা এরকম রয়েছে। আর সামনেও প্রচুর দোকান রয়েছে ইলিশের। মোটামুটি রাস্তার দুপাশে ইলিশের দোকান, আর সারাদিন পাওয়া যাবে ইলিশ। এগুলো তো বিশাল বড় সাইজ। তো 1.5 কেজি মতো হয়ে যাবে এগুলো? 1 কেজি ভেতরে আছে। আর এটা কত কেজি হবে? 1 কেজি হবে? 1 কিলো 200। কত করে এটা? এটা আছে আপনার 1400। 1400 টাকা 1 কেজি 200। সব কি কাঁচা মাছ? হ্যাঁ। ও, ইলিশ কি এখন ভালোই উঠছে নাকি? ভালো ওটা শুরু হয়েছে? আচ্ছা আচ্ছা। আর মোটামুটি এখন থেকে ইলিশ শুরু হয়ে গেছে ওটা, দাম কি পরবর্তীতে কমতে পারে? হ্যাঁ, আমদানি থাকলে তো কমবে, আমদানি না থাকলে কমবে। আমদানি এখন কেমন আছে? মোটামুটি মোটামুটি রয়েছে। আচ্ছা আচ্ছা, বৃষ্টি শুরু হচ্ছে, বৃষ্টি যদি আরও হয় আরও আমদানি বাড়বে। ঠিক আছে, আমরা মেন দিকে যাই, আসল যে নগেন্দ্র বাজার সেই দিকে যাই। এই ইলিশটার সাইজ প্রায় 1.5 কেজি হবে। 1.5 কেজি হয়ে যাবে। এরকম ব্লার হওয়ার একটাই কারণ, এই লাইট থাকলে ক্যামেরা এরকম ব্লার লাফ হয়। তো 1.5 কেজি সাইজের ইলিশের দাম কত করে? 1650। আচ্ছা আচ্ছা, এইগুলোই যখন আমাদের ওদিকে যায় কলকাতা বা বনগাঁ, এগুলোই দামে হয়ে যায় প্রায় 2000-2400 এরকম কাঁচা ইলিশ, তাই তো? মানে একটা ইলিশের দাম প্রায় 2400 টাকা। ওই একটা ইলিশের দাম প্রায় 2200-2300 টাকা। 2200-2300 টাকা হয়ে যাবে। সবচেয়ে বড় ইলিশ এটাই? আচ্ছা, এই পিলপিলি যত আছে সব এরকম। আচ্ছা আচ্ছা। আর সব শুরু কত থেকে, স্টার্টিং কত থেকে? স্টার্টিং আছে আমার 800 টাকা। 800 টাকার সাইজটা একটু দেখি। আচ্ছা আচ্ছা, এটাও তো 800 নাকি? না, আচ্ছা, এটার ওয়েট কত হবে? 500? এটা 500 গ্রাম। 500 গ্রাম। হ্যাঁ, এটা 700-800 মাছ হবে। হ্যাঁ। এটা 1050 টাকা। 1050 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, পুরো কাঁচা মাছ? সবই কাঁচা মাছ? সবই কাঁচা। মানে 2-1 দিনের মধ্যে আসা? কালকে রাতে কেনা, রাত্রে কেনা হয়, দিনে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, রাত্রে কেনা হয় বলতে পাইকারি মার্কেট থেকে কেনা হয়, আর সেই দিনই বিকেলে ওটা আসে? বাহ, একদম পুরো টাটকা মাছ। তো এইখানে ডায়মন্ড হারবারে দুটো জেটি আছে, একটা পুরনো জেটি, একটা নতুন জেটি। পুরনো জেটিতে এখন ট্রলার খুব কম আসে, আমরা চলে এসেছি নতুন জেটিতে। এখানে ট্রলার খুব বেশি আসে, আর এখানে মৎস্যজীবী সমিতির একটা বিল্ডিং রয়েছে, এখানেই প্রচুর ট্রলার আসে। এখন ট্রলার এসছে কিনা সেটাই একটা দেখার। আর এখানে বেসিক্যালি রাতের দিকে ট্রলার প্রচুর আসে, সারা রাত ধরে ট্রলার আসে, এখান থেকে মাছ নিয়ে যায় নগেন্দ্র বাজারে, এবং ওখানে নিলামে ওঠে মাছ, তারপরে বিক্রি হয়। আর ট্রলারের আগে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে কত নেট রয়েছে মাছ ধরার, কত ধরনের নেট, অনেকে নেট বুনছেনও। পুরো নতুন নতুন নেট, এখন জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওই জন্য নেট নতুন। ইলিশের নেট কোনটা সেটাই একটু জানার ইচ্ছে রয়েছে। প্রচুর নেট, এবং এখানে কাজও করছে অনেকে নেট বোনার জন্য। এই যে এখানে রয়েছে নেট, এটা কি কাকা ইলিশের নেট? আচ্ছা আচ্ছা, সব ইলিশ ধরার জন্য একরকমই নেট হয়? কত লম্বা হবে এটা? 50 হাত? আচ্ছা আচ্ছা, এখন তৈরি করছেন তাই তো?
এটা যখন মোটামুটি ইলিশ যদি পাওয়া যায় এতে ভালোই পাওয়া যাবে এই নেটে। 50 হাত লম্বা একটা নেটের, 50 হাত লম্বা একটা নেটের দাম কীরকম হয়? 4,000 টাকা একটা নেটের দাম। আর এখানে যেই সবুজ রঙের নেটগুলো দেখা যাচ্ছে এগুলো কি ইলিশের? সবচেয়ে বড় নেট কত? এটাই সবচেয়ে দামি কেজি হিসেবে? কেজি কত করে? 600 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, মানে যেই ওই নিচে যেগুলো বাদে ভারী ভারী জিনিস ওগুলো বাদে শুধু নেটের কেজি। আপনি নেট তৈরি করছেন? ফিটিং হচ্ছে। আচ্ছা, আর নেট কিনে আনেন কোন জায়গা থেকে? কিনে আনেন কোথা থেকে? দেওখালি। আচ্ছা আচ্ছা, তো এত বড় নেট 50-60, নেটের দাম 4,000 টাকা আর কেজি 600 টাকা করে। বিশাল ব্যাপার নেটের। চারিদিকে নেট, প্রচুর নেট এদিকে। তো আমরা এখান থেকে ওই দিকে যাবো যেই ঘাটে যেটি এসছে এখন, ট্রলার এসছে এখন মাছের। তো একটা ট্রলার আসার শব্দ শোনা গেল, আমরা এখন ওইদিকে যাচ্ছি। পুরোপুরি মাছ ধরার নেট, এত নেট এখানে, আর প্রচুর ট্রলার যায় এদিকে। পুরোপুরি মৎস্যজীবী সমিতির পুরো এরিয়াটা। পুরো জেটি ঘাটের দিকে চলে এসেছি, একটা ট্রলার এসছে। ট্রলার কি মাছ আসলো নাকি দাদা? মাছের ট্রলার কখন আসে জেনারেলি? দু তিন দিন পর, মানে রাতের বেলার দিকে প্রতিদিন আসে না? আচ্ছা আচ্ছা, এই আমাবতী বলে কি এরকম নাকি নর্মালি এরকম হয়? আচ্ছা আচ্ছা, দুই একদিন বার হয়েছে। মানে একটা ট্রলার বেরোলে কতদিন পর ফেরে? মিনিমাম এক সপ্তাহ। 10 দিন, আবার 2-3 দিনে ঢুকে যায়। মাছের উপর নির্ভর করে সব। যদি মাছ হয়ে যায় ও তোমার 2-3 দিনের মধ্যে চলে আসবে। মাছের উপর নির্ভর করে। ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। ট্রলার রয়েছে একটা, এটা বেরোবে তাহলে নাকি? ও, এটা বেরোনোর জন্য রেডি হচ্ছে। আর বৃষ্টি ছিল আপনারা সবাই জানেন বেশ কয়েকদিন ধরে, মাছ প্রচুর হবে এখন। এরপরে যদি আসেন আপনারা, জেনারেলি আমরা এসছি আজকে, আর মোটামুটি 3-4 দিন পরে আসলে প্রচুর মাছ পাবেন আপনারা। আর এখানে এরকম আরেকটা জেটিঘাট হচ্ছে পাশে, এটা আরেকটা জেটিঘাট, যেহেতু এখানে প্রচুর চাপ থাকে তাই। আর জেটির ওপাশে যাওয়া যাবে না আমাদের, এই পাশে ট্রলার একটা রয়েছে, এটা বের হবে এখন মাছ ধরার উদ্দেশ্যে। মোটামুটি সামনে পুজো টুজো করে মালাও পরিয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। জাল একদম পুরো নিয়ে নিয়েছে, আর এখানের সামনে মা গঙ্গা অবস্থান করে, ওর জন্য পুরো পুজো দিয়ে বের হচ্ছে। আজকে বেরোবেন নাকি আপনারা মাছ ধরার উদ্দেশ্যে? রাত্রে বেরোবেন? কতদিন পর ফিরবেন? 5 থেকে 10 দিন। আচ্ছা আচ্ছা, যদি মাছ পেয়ে যায় তাহলে তাড়াতাড়ি ফিরবে, তাহলে আরও আগে? আচ্ছা আচ্ছা, মাছ পাওয়া যাবে বলে মনে করছো নাকি? আশা করা যায় মাছ পাওয়া যাবে, যেহেতু বর্ষা হয়ে গেল এখন মাছ পাওয়া সব ইলিশ। ইলিশ এখন ইলিশ মাছ ছাড়া আর কি মাছ পাওয়া যায়? নানা রকম মাছ, পমফ্রেট আর নানা ঢিলা ভোলা, আর বড় বড় দেখছিলাম মধুভোলা, ওগুলো পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে এসে মালিকের ঘরে থাকে, তারপর নিলাম হয় যেখানে মাছ উঠে আড়তে। আচ্ছা, এখান থেকে আড়তে চলে যাবে। আর নৌকোর নিচে পুরো ভর্তি থাকবে মাছ, তাই তো? বরফের ব্যবস্থা থাকে নাকি? আচ্ছা, বরফ এসেছে পুরো উপরে। আর তোমরা থাকো কোথায়? কেবিন মানে এই যে নিচে, এর নিচে কেবিন, আর তার নিচে পুরোপুরি মাছ। আচ্ছা আচ্ছা, এদিকে নিচে নামতে পারবো না তো, আপনার কাছে পৌঁছাবো কি করে? এটা কি তেল দিচ্ছে নাকি মেশিনে? আচ্ছা, এখান থেকে পাইপে করে নিচে মেশিনে তেল দিচ্ছে। তেল স্টক হচ্ছে। মোটামুটি কত তেল স্টক রাখেন দাদা? 1,500 লিটার স্টক থাকে মেশিনে, যা দেন বাদ বাকি স্টক 1,500 লিটার। 1,500 লিটারে কতদিন চলবে? 15 দিন চলে যাবে, তার মধ্যে ফিরে আসবেন। আর খাবার দাবার সব তো একবারে কিনে নিয়ে যেতে হয়। কতজন যাবেন এই ট্রলারে? 15 জন যাবেন, নাবিক মিলে সবাই 15 জন। ঠিক আছে, তারপরে যখন ফিরবেন তখন ফেরার একটা দৃশ্য নেওয়ার ইচ্ছে রয়েছে। আর এই ছোটো নৌকো কি এখন মাছ ধরে ফিরলেন? সকালে ফিরেছেন? মাছ হয়েছে আজকে ইলিশ?
আর ইলিশ আর ভোলা, তাও কত কেজি হবে? আর মাছের সাইজ কেমন এখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে এটা দেখে মনে করেছিলাম মাছ এসছে, তবে এখানে মাছ ধরতে যাচ্ছে। আর মোটামুটি রাত্রিবেলায় আসে, বৃষ্টির জন্য বেশ বের হয়নি, এটাও একটা ব্যাপার। পুরোপুরি এইরকম একটা জেটি। আসলে এই ভিডিওর মধ্যে দিয়ে শুধুমাত্র মাছের দাম আর মাছের ভ্যারাইটি না, মাছ যারা ধরতে যায় তাদের জীবন এবং কিভাবে মাছ ধরতে যায়, কীরকম ব্যাকআপ নিয়ে যায়, কত বড় নৌকো থাকে তাদের, খাবার দাবার কি, পুরোটাই আর কি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা সামনে এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব নগেন্দ্র বাজারের দিকে। আমরা একটা বরফ ফ্যাক্টরিতে ছিলাম, ওখানে বরফ কলে কেউ ছিল না, আরেকটায় চলে এসেছি। প্রচুর এরকম বরফের ফ্যাক্টরি আছে এখানে। এই লরিতে কি বরফ লোড হবে? কত দূর যাবে? কাকদ্বীপ যাবে। কটা বরফের ফ্যাক্টরি আছে এদিকে? আর এটা হচ্ছে বরফের ফ্যাক্টরি। এটার নিচে অনেকটা জায়গা আছে নাকি? নুন জল। আচ্ছা আচ্ছা, নিচে নুন জল রয়েছে, আর এর মধ্যে এখন বরফ। আচ্ছা, এই যে আমি যে এর উপর দিয়ে হাঁটছি, এর নিচেও বরফ আছে। আচ্ছা আচ্ছা, এটা এদিকে আছে। যতদূর আমি হাঁটছি পুরো এই জায়গাটা তো রয়েছে বরফ, এখানেও রয়েছে বরফ। এগুলো কি বরফ নাকি পুরোপুরি লোহার এগুলো? ও আচ্ছা, এগুলো ভাসছে, জলে ভাসছে, মানে এর নিচে পুরো চেম্বার করা রয়েছে, সুইমিং পুলের মতো। সুইমিং পুলের মতো চেম্বার। আর ওখানে কি দেওয়া? ওখানে অ্যালুমিনিয়াম গ্যাস দেওয়া আছে, নুন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ওই গ্যাস এত ঠান্ডা, গ্যাস তৈরি হচ্ছে, ওই গ্যাসেই তৈরি হচ্ছে। ওর জন্য ভেতরে এসছি না, একটা গন্ধ পাচ্ছি, ইউরিয়ার গন্ধ। ওটা গ্যাস, ওটা গ্যাসের গন্ধ, অ্যামোনিয়া গ্যাস দেওয়া থাকে। হ্যাঁ, লোক মরে যাবে এই গ্যাস। তো আপনারা থাকেন কি করে? আমাদের প্র্যাকটিস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। কিছুক্ষণ যদি আর মোটামুটি 5-6 মিনিট থাকি তাহলে সাফোকেশন তৈরি হয়ে যায়, একটা গন্ধ হয়ে যাবে অ্যাকচুয়ালি এটাই। তা আপনাদের জীবনও যারা দেখছে, আপনারাও দেখুন, আপনাদের যারা যে জীবন পুরোপুরি এই কাজ করা, সেটাও রিস্কি। মানে বয়সকালে অসুবিধা হয় না? তখন তো অসুবিধা হয়, এইসব মানে শক্তি দিয়ে কাজ করা হয়। শক্তি দিয়ে কাজ করতে শক্তি তো লাগেই, বরফের চাই তো। বরফের একটা ওয়েট 100 কেজি করে, এক একটার 100 কেজি। হ্যাঁ। আর কতদিন লাগে তৈরি হতে? ধরো আজকে মেশিন চললে কালকে মোটামুটি 24 ঘন্টা। মেশিন বলতে এই যে মেশিন, এটা এই মেশিন নিচে মেশিন আছে। এখানে তো প্রচুর বরফ তৈরি হবে। প্রতিদিন তৈরি হয়। আমি দেখাচ্ছি, নিচে সম্পূর্ণ বরফ। আমি যার উপর দিয়ে হাঁটছি সেটার নিচেও বরফ, তাই তো? আচ্ছা আচ্ছা, তাও এনাদেরও জীবন, মানে এনাদের লাইফের কথা ভাবুন, এত তেজস্ক্রিয় গ্যাসের মধ্যেও থাকতে হচ্ছে। কতদিন কাজ করছেন এটা? এই লাইনে আমরা 10-15 বছর আছি। 10-15 বছর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরকমভাবে একটা ওঠাচ্ছে কিসে? একটা ওঠাচ্ছে এরকম, ওপরে এরকম পাতি রয়েছে, পাতির পুরো পাশে পাতি দেওয়া রয়েছে, এরকমভাবে ওঠাচ্ছে, নিয়ে এরকমভাবে রাখছে নিচে। এটা কি নর্মাল ওয়াটার? এটা কি খুব গরম না হালকা গরম? না, এটা নর্মাল ওয়াটার, গরম না। নর্মাল ওয়াটারে রাখলে ছেড়ে যাবে, নাহলে এই জলেই হচ্ছে, এটা ছেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে চারটিখানি ব্যাপার না, বিশাল ভারী। 100 কেজি মানে দুটো 2 কুইন্টাল। কতজন কাজ করে? 10 জন। এই যে বরফ এগুলো সাদা, ধবধবে সাদা। দেখুন এটার ওয়েটই 1 কুইন্টাল। একটা স্লাইড করে যাচ্ছে। ওটার ওয়েট কত হবে? আমি একটু হেল্প করে দিই, স্লাইড করে। ওরে বাবা, আমি তো ভাবলাম চলে যাবে, তো যাচ্ছে না। যাচ্ছে। বিশাল ঠান্ডা। তোমাদের বলছি, এই যে বরফ জলের মধ্যে শুধু জল দেওয়া থাকে না আর কিছু দেওয়া থাকে? শুধু জল, শুধু খাবার জল দেয়। খাবার জল, খাবার জলে তৈরি হয়।
মানে এটা মাছের কাজেও লাগে, আবার যারা ওই লস্যি টস্যি বিক্রি করে, ঠান্ডা জল বিক্রি করে, এই বরফেই লাগে। আর এরকমভাবেই চলে যাচ্ছে লোড হয়ে। ও আরও একটা চলে এসছে। ঠেলছি একদম পুরো, এখানে পিচ্ছিল লাগছে। ঠিক আছে, আমরা বরফের কল থেকে বেরোই, বেরিয়ে সামনে মাছের বাজারের দিকে যাই, যার জন্য আজকে এখানে আসা। এরকম বরফ থাকবে কতক্ষণ? এটা এরকম বরফ থাকবে কত, মানে কতদিন? একদিন থাকবে? 24 ঘন্টা এরকম বরফই থেকে যাবে। যখন এটা লোড দিয়ে নিয়ে যাবে, বরফের উপর শুধু প্লাস্টিক দিলেই হয়ে যাবে। মোটামুটি যা দেখছি এখানে 200 পিস ধরে যাবে। হ্যাঁ, 200 পিস ধরবে গাড়িতে? না না, এতে 100 পিস ধরবে। এর উপরে আর দেবে না? হ্যাঁ, এর ওপর তুলতে হবে তো, এতে 100 ধরবে না। আচ্ছা আচ্ছা, এর ওপরে নিচে পড়বে তোমার 34টা 36টা এরকম ধরে নিই। আচ্ছা আচ্ছা, 3টে লেয়ার হবে। হ্যাঁ, তো বরফের ফ্যাক্টরি থেকে বেরোলাম আমি, 5 মিনিট মতো ছিলাম আমরা বরফের ফ্যাক্টরিতে, তো 5 মিনিট মতো ছিলাম আমরা বরফের ফ্যাক্টরিতে। আর এত তেজস্ক্রিয় গ্যাস, নিঃশ্বাস মানে সাফোকেশন হচ্ছিল, নিঃশ্বাসের সমস্যা হচ্ছিল, ওই জন্য বেরিয়ে আসলাম। আর ওরা সারাদিন থাকে, মানে কতটা কষ্টকর জীবন এনাদের, এটা একটু দেখুন। তো আমরা যাই এখন মাছ বাজারের দিকে। তো এই ভাই দাঁড়াও দেখি, মাছ ধরে নিয়ে আসছে গঙ্গা থেকে এই পদ্ধতিতে, তাই তো? আচ্ছা আচ্ছা, সরে আসো পাশে, সরে আসো। এটা কি ইট, তাই তো? বড়শি, আচ্ছা আচ্ছা, খোয়া। আর এটা বড়শি। কী কী মাছ ধরলে? ট্যাংরা, পভোলা। পভোলা? পভোলা মানে ছোটো ভোলা? আচ্ছা আচ্ছা, কতক্ষণ ধরে ধরলে? ওই তো 12টা থেকে 2টো ঘন্টা। 2 ঘন্টা রান্না হয়ে যাবে আজকে? ঠিক আছে, যাও। তো এরকম অনেকেই মাছ ধরেন এখানে, এবং গঙ্গায় এরকম মাছ ধরেই প্রতিদিনকার মাছ এনাদের হয়ে যায়। নদীর তীরবর্তী অঞ্চলে এটাই সুবিধা, মাছ ধরেই খাবার মাছটা হয়ে যায় যদি সময় থাকে। তো এই গাছটায় কত পাখির বাসা, এবং এই পাখির বাসাগুলো পুরো সিগাল পাখি। গঙ্গাসাগরে যারা গেছেন তারা দেখেছেন যে যখন লঞ্চটা চলে তখন তার পাশ থেকে অনেক পাখি উড়ে উড়ে বেড়ায়, অনেকে তাদের খাবার দেন। সেই পাখির বাসা হচ্ছে এটা। অনেক পাখি রয়েছে, প্রচুর বাসা রয়েছে এখানে, গুণে শেষ করা যাবে না কত বাসা রয়েছে। প্রত্যেকটা ডালের ভাজে ভাজেই বা জয়েন্টে জয়েন্টেই একটা করে পাখির বাসা রয়েছে এখানে। মূল যে নগেন্দ্র বাজার ফিশ মার্কেট, যেটা পাইকারি বাজার, সেটা হচ্ছে মেন যে রাস্তা থেকে আপনাকে বাঁ দিকে নেমে আসতে হবে। এবং এখানেই এখনও পর্যন্ত খোলেনি। মোটামুটি কটায় খুলবে গো? 4টে? আচ্ছা, অনলাইনে দেখছিলাম 6টা লেখা আছে, কিন্তু 4টেতে খুলবে। আর এগুলো সব, এখানে সব মাছ পাওয়া যাবে তখন? এখানে তখন সব মাছ থাকবে? আচ্ছা, এখন ফাঁকা, 4টের সময় খুলবে এবং মাছ থাকবে। যারা এখানে মাছের ভিডিও করতে আসবেন তারা এখানে 4টেতে এসে পৌঁছাবেন, এরকম একটা কিছু রাখবেন। আমাদের মোটামুটি একটু আগেই পৌঁছানো হয়ে গেছে। তো এরকম সব মাছের আড়তের দিকে। আর 4টের সময় পুরো দাঁড়িপাল্লা রেডি, সবাই রেডি। 4টে বাজতে এখানে মাছ আসবে এবং অকশান উঠবে। কী মাছ আছে গো এটা? ইলিশ? আচ্ছা, তাহলে এখান থেকে ধরো না, এগুলো নামখানা থেকে আসছে পুরো ইলিশ, দেখা যাচ্ছে মাছ। আচ্ছা আচ্ছা, এটা ভোলা মাছ নাকি? প্রচুর লোক কাজ করছে। এইরকম ভোলা আর হরজাই, দুটো মাছ, ইলিশ নেই। এরকম ত্রিপল দিয়ে পুরো ঘেরা, এরকম কাজ করছে। লাল ভোলা ওইদিকে দেখানো যাবে? আচ্ছা আচ্ছা, ও এটা তো বেশ বড় লবস্টার, বিশাল বড় এটা।
কত বড় লবস্টার, পুরো এগুলো আসছে কাকদ্বীপ থেকে, নামখানা থেকে, মানে বকখালির ওখানে একটা মৎস্য বন্দর আছে, বেনফিশ মৎস্য বন্দর, ওখান থেকেও মাছ এইদিকে আসে ডায়মন্ড হারবার, আবার এখান থেকে চলে যায় কলকাতার দিকে। কত বড় বড় লবস্টার, এটা একটার ওয়েট প্রায় 400-500 ওয়েট হয়ে যাবে। এই মাছটা দেখো কত বড়, লাল ভোলা। আচ্ছা আচ্ছা, লবস্টার, এটা লাল ভোলা, আর ওপরে মনে হয় তাই। আর এরকম মাথায় করে সবাই মাছগুলো এখানে, একটু পর কি অকশন শুরু হবে? আচ্ছা আচ্ছা, কি ফিশ? কাটাল ফিশ বলছে, তবে এগুলো হচ্ছে স্কুইড। স্কুইড আছে পুরোপুরি এরকম বলছে কাটাল ফিশ। আমি এই তো স্কুইড, নরম নরম গা, একটা তোলার চেষ্টা করছি। এই যে বলছে কাটাল ফিশ, এখান থেকে তুলে নিয়ে গিয়ে তাহলে দোকান ফিট করতে হবে, কোথায় ভাজা করে। স্কুইড খাওয়ার ইচ্ছে রয়েছে, দীঘা গিয়ে খাবো না। আর এখানে পুরো বরফের মধ্যে ওদিক থেকে আসছে স্কুইড, আর এখানে উড়ে বাবা কত বড় বড়, কি মাছ এটা? পাঙাশ, বাম মাছ, উড়ে বাবা, একটার ওয়েট তো প্রায় 4-5 কেজি হয়ে যাবে। বাম মাছ উঁচু করো, আমি উঁচু করতে পারবো না। এ বাবা রে, বিশাল বড় বাম মাছ। পুরো বেদ হচ্ছে আমাদের অনেকটা পায়ের কাপ মাছের মতো। এটা হচ্ছে বাঁশপাতা মাছ, তাই তো? এটা হচ্ছে বাঁশপাতা মাছ। পাতা মাছের দাম কিরকম থাকে কাকা? 50 টাকা 60 টাকা কেজি। কত কেজি নিতে হবে একবারে? একেবারে 40 কেজি। 40 কেজি কম নেওয়া যাবে না? না না না, যদি আমি মনে করি 1 কেজি নেবো, নিতে পারবো না? না, কেজি বিক্রি হয় না এখানে, পাল্লা পাল্লা বিক্রি হয়। দেবে না? না 1 কেজি এখন তো সন্ধ্যাবেলা নিতে হবে। সন্ধ্যাবেলা মানে কটা বাজবে তখন? ওই তখন 7টা বাজবে। 7টার সময় পাবো 1 কেজি? কেজি নিলে নিতে পারছে, দেখি দেবেন? তাহলে থাকবো। দেখি না, ওরা যদি বলে মানে মাছটা আমার, কিন্তু বিক্রি করবে ওরা মানে। আচ্ছা আচ্ছা, আমি কেন এরকম বলছি, আপনারা যদি কেউ আসেন এখানে এবং মাছ যদি কিনে নিয়ে যেতে চান, এত দূর এসে মাছ শুধু দেখে না, এত দূর এসে মানে আমারও ইচ্ছা রয়েছে কিছু মাছ কিনে নিয়ে যান, সেই হিসেবে আমি বলছি। আরও অনেকেরই ইচ্ছা হবে। চিংড়ি, বাগদা আর স্কুইড, স্কুইড এগুলো কি? স্কুইড, হ্যাঁ স্কুইড আমরা বলি বেনিফিস। বেনিফিস বলছেন? আচ্ছা 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 আচ্ছা, এগুলো হচ্ছে লাল ভোলা। লাল ভোলার দাম কত করে থাকে? 250 টাকা। 250 টাকা কেজি। এগুলো আপনি বলছেন পুরোপুরি পাইকারি দাম, মানে এখান থেকে অকশন যেমন হবে তখন 250 টাকা থেকে অকশন শুরু হবে নাকি? আর উঠবে কততে? ওই 280। আর এগুলো লবস্টার, লবস্টার একটা রেট 500 গ্রাম তো হয়ে যাবে। এগুলো কত করে থাকবে? এগুলো 1600 টাকা কেজি। এগুলো অকশানেই উঠবে 1600 টাকা কেজিতে? এ বাবা, আমি একটা ধরার চেষ্টা করছি, কাটানা ফুটে যায়। কত বড়, একটার দাম থাকবে 1600 টাকা কেজি। আমি যদি সমান করে রাখি, আমার হাতের সমান সমান একটা প্রায়। আচ্ছা, আর কি কি মাছ আছে দেখি? এদিকে এদিকে হচ্ছে ছোট চিংড়ি, এদিকেও ছোট চিংড়ি। তো আমরা একটু আগে এসেছিলাম, তখন ফাঁকা ছিল, আর এখন লোক পুরো ভিড় হয়ে গেছে এখানে। মোটামুটি অকশান এখন থেকেই শুরু হবে। এখন বেজে গেছে 4:10। জেনারেলি 6টা থেকে পুরো মার্কেট খুলে যায়, আর 4টে থেকে অকশান শুরু হয়। আর সামনে বরফ নিয়ে যাচ্ছে, আমরা একটু আগে বরফের কলে গিয়ে দেখাচ্ছিলাম কীভাবে বরফ তৈরি করে, এখান থেকে নিয়ে যাচ্ছে। আর এবং এই দাদারা পুরো জুতো পরে মাছের বাজারে যাচ্ছে। তো এখন অনেক গাড়ি ঢুকেছে, আরও কিছু গাড়ি ঢুকবে, এবং কিভাবে অকশান হয় সেটাও আপনাদের দেখাবো। এদিকে ইলিশ, এটা কি পাইকারি ঘর না খুচরো? খুচরো পাইকারি সব। খুচরো। খুচরো কত করে ইলিশ আজকে? আজকের এই ইলিশটা 1300 টাকা দাম যাচ্ছে। ওয়েট একদম কাঁচা ইলিশ, কাঁচা ইলিশ, কোনো স্টোর নয়, কাঁচা ইলিশ। ওয়েট কত হবে এটার এক একটা? একটা 350-700। 650, 700, 1300 টাকা। আর নিচে বড়গুলো নাকি? নিচে এগুলো 1000 টাকা করে আছে। আর এটা 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 1000 টাকা, এই 1300 টাকা। আচ্ছা আচ্ছা, 1000 টাকা যেগুলো সেগুলো ওয়েট 500 গ্রাম হবে নাকি? 500 বেশি। আচ্ছা, আর কদিন পরে ইলিশ উঠলে কি দাম কমে যেতে পারে? মোটামুটি গত বছর বা প্রত্যেক বছরের হিসেব অনুযায়ী সবচেয়ে কম দামে কি ইলিশ থাকে, কত থাকে?
মোটামুটি কম দামের ইলিশ তো অনেক থাকে, যেমন মানে ওঠে তেমন কম দামে হয়। তাও মোটামুটি সবচেয়ে কম দামে কত কেজি পাওয়া যায়? কত করে ওই 350 400। 350 400 টাকা থেকে ইলিশের কেজি পাওয়া যাবে। তার ওয়েট মোটামুটি 400-500 হবে, 300-400 না ওই ওয়েট হবে তো 250 300। 250-300, 350 400 টাকা, যথেষ্ট কম। ঠিক আছে, তো 350 400 টাকাতেও ইলিশ ডায়মন্ড হারবারে এত কম দামেও ইলিশ পাওয়া যায়। আমরা একটু সামনে যাই, দেখি অকশন কি হচ্ছে। এদিকে সবাই এরকমভাবে ডাক দিচ্ছে, ইলিশ ইলিশ। আচ্ছা আচ্ছা, ইলা বলছো তো এত জোরে শোনা মনে হচ্ছে ইলিশ। ইলশা, ইলশা মানে তো ইলিশই। কত করে আজকে? কত করে যাচ্ছে এখন, সবে অকশন হচ্ছে। অকশন শুরু হয়ে গেছে? আচ্ছা দেখি অকশনের বিষয়টা কেমন হয়। প্রচুর লোক এরকম ঘিরে রয়েছে আর অকশন হচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি উপর থেকে। আর এদিকে গলা ফাটিয়ে ফাটিয়ে ডাকছে বিশাল জোরে জোরে। মোটামুটি 40 কেজি করে হবে, তাই তো? 40 কেজি করে, মানে এক একটা পাল্লায় 40 কেজি, 1 মন, তাই তো? তার কম নিতে পারবে না কেউ, নিতে গেলে 40 কেজি নিতে হয়। আর এখান থেকে যারা নেয় তারা তো বাইরে ব্যবসা করে নাকি? আচ্ছা আচ্ছা, ছোটো ইলিশও রয়েছে, এদিকে বড় ইলিশ সব রয়েছে। এদিকে বরফ এসে পুরো ভ্যানে এরকম বোঝায়, এগুলো যারা নিয়ে যাবে তারা ওইখান থেকে নেবে। আর এদিকেও রয়েছে বেশ কিছু মাছ, তবে ইলিশ না, এদিকে রয়েছে সাইজ অনুযায়ী ভোলা মাছ। আচ্ছা, বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন কিছুতে বিভিন্ন পাত্রে ভাগ হচ্ছে। এটা কি মাছ গো কাকা? এটা কি মাছ গো? ওয়ান বেলে। আচ্ছা আচ্ছা। আর এগুলো ভোলা বিভিন্ন সাইজের। এটা হচ্ছে মধু ভোলা, বিশাল বড় বড়। অকশন করে সবাই তুলবে, ওর জন্য এরকমভাবে। এটা কিসের জন্য? যদি মাছের জল না লাগে তার জন্য? আচ্ছা আচ্ছা। পায়ে ওরকম সবার প্লাস্টিকের জুতো? জুতো, মোজা, বালি ঢোকার জন্য। মোজা বালি ঢোকার জন্য? ও আচ্ছা, মাছের ওর মধ্যে বালি থাকে যেহেতু সমুদ্র থেকে হেঁটে যায় না, ইট আস্তে আস্তে খারাপ না জল, তার জন্য বালি ঢোকে, এই বরফে বালিটা আনে না। আচ্ছা, আপনারা যেভাবে কাজ করছেন সেটা কি মানে কোনো মালিকের আন্ডারে কাজ, না প্রতিদিন যেরকম কাজ করেন? প্রতিদিন। প্রতিদিন। তা এরকম উপার্জন কীরকম হয় আপনাদের? এই মাছ এলেই যা 500-600 করে হয়। 500-600 করে প্রত্যেকের হয়? হ্যাঁ। মানে একটা 40 কেজির যে ঝুড়ি রয়েছে, একটা ঝুড়ি একজনই নিয়ে যাবে? হ্যাঁ, 42 কেজি। 42 কেজি পাল্লা। ওটা তুলে নিয়ে গিয়ে যে নিয়ে যাবে তার গাড়িতে রাখবেন? না, হয়তো তুলে নিয়ে বললো যে ওই ঘরে ফেলতে হবে, পাইকারি বললো কিনলো। আচ্ছা, ওই ঘরে গিয়ে ফেলে দিয়ে ফেলে দিয়ে আসবে। ওই এক ঝুড়িতে কীরকম দেয়? এই ইউনিয়নের ভিতরে 20 টাকা। 20 টাকা। আচ্ছা। আর এর বাইরে? পাকা রাস্তা ওপারে গেলে 30 টাকা, এপারে 25 টাকা। মানে 20 টাকা, যেহেতু প্রতিদিন আপনার ওই 30-40 ঝুড়ি এরকম এক একজন নিয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, মানে এই বর্ষার সময়টা বেশি ইনকাম না এমনি সবসময় হয়? না, বর্ষার সময় তো একটু বেশি, এই 3 মাসটা বেশি। এই 3 মাসটা বেশি, ওই জন্য 3 মাসে এরকম শ্রমিকের সংখ্যা অনেক বেড়ে যায়। ঠিক আছে, ওই বোনাস বানাই নেবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটাও হচ্ছে একরকম জীবিকা, বেশ ভালো। সবাই এরকম রেডি হয়ে আছে, মাথায় এরকম প্লাস্টিক দিয়ে। এখন কি মাছ কম আছে? মাছ তো নেই বললেই চলে। নেই? এটা মাছ নয়, এগুলো মাছ নয়। আচ্ছা, এগুলো এর থেকে 300 করে বেশি হলো কিছু ব্যাপার নেই, এগুলো মাছ নয়। মাছ যখন আসবে সারা রাত বিক্রি হয়, সেইটা হচ্ছে মাছ। আচ্ছা, এই কথা নগেন্দ্রবাজার হচ্ছে বিশ্বের সেরা মার্কেট, মাছের মার্কেট। এর মতো বড় মার্কেট নেই। এই যে মাছ, এগুলো কিচ্ছু না, এগুলো ধুলো ধুলো। আচ্ছা, ব্যাপার হচ্ছে আমরা মাছ দেখি না, তাই আমাদের কাছে মনে হচ্ছে বিশাল মাছ। আর এখানকার যেই মানুষগুলো থাকে তারা বলছে এগুলো কোনো মাছই না, মানে একদম কম। মাছ নেই, কিচ্ছু নেই, এগুলো কিচ্ছু না, ধুলো ধুলো। মাছই কদিন পরে পাওয়া যাবে ভালো? বলতে পারবো না, ওয়েদার যদি ভালো হয় সামনে 70-এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ওয়েদার ভালো হলে সামনে 70-এর মধ্যে হয়ে যাবে। জেলেরা ফিশিং করতে পারলে তবেই তো মাছ পাবো আমরা। বৃষ্টির জন্য যেতে পারিনি না, বৃষ্টি যে হলো না, ওয়েদার যে ঝড় ঝাপটা হলে জেলেরা ফিশিং করতে পারে না। আচ্ছা। বৃষ্টি হোক, ঝড় হলে ওয়েদার মানে জেলেদের অসুবিধা হয়। আচ্ছা আচ্ছা। এইরকম ওয়েদার থাকলে প্রচুর মাছ হবে, প্রচুর মাছ হবে। আর যদি পুরো বাতাসটা থাকে। আচ্ছা আচ্ছা।
প্রচুর ইলিশ মাছ হবে। ব্যাপার হচ্ছে আমরা মাছ দেখি না, আমাদের কাছে মনে হচ্ছে বিশাল অনেক মাছ রয়েছে এখানে। যেখানে যারা থাকে তারা বলছে একদম কম মাছ, মানে ধুলো মানে আরও কত মাছ হয়, এর থেকে দেখি 300 গুণ বেশি হয় মাছ, মানে কি বিশাল মাছ হয় এখানে। তো আপনারা যদি মোটামুটি আর 1 সপ্তাহ পরে আসেন অনেক মাছই দেখতে পারবেন। আর তবুও 4-5টা আড়তে ডাক চলছে এবং অনেক দাম বলতে অনেক লোকজন এখানে। আমি দেখাচ্ছি কীভাবে ভাঙছে এগুলো। এটা কি দাদা কাঁচা না স্টোরেজ ছিল? এই বাজারে তপসে মাছ দেখতে পেলাম, যেটা এখন দেখাই যায় না। আর এর দাম মনে হয় ভালোই থাকে। কত করে? 1000 টাকা কেজি তপসে মাছ। জেনারেলি একটা ট্রলা যদি বাইরে যায় বড় জোর 1 কেজি 1.5 কেজি তপসে পায়, এরকমই হয়, পাওয়া যায় না। চাহিদা প্রচুর কিন্তু সাপ্লাই নেই। একটা বড় ট্রলারে 1 সপ্তাহ বা 7-8 দিন ধরে এই কটা মাছ তপসে পেয়েছে। তপসে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, অনেক দাম। আচ্ছা, হ্যাঁ, সবচেয়ে দামি মাছ দেখলাম তপসে, মানে সমুদ্রের মাছের মধ্যে সবচেয়ে দামি আর সবচেয়ে চাহিদা আছে। কত বড় বড় পমফ্রেট এখানে, এটা পমফ্রেট আর এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, বাউল, একই রকম দেখতে। আচ্ছা আচ্ছা, এটা কত? মোটামুটি এখানে লাইন পড়ে গেছে, লাইন দিয়ে এরকম ডাক হচ্ছে। লাইন দিতে হবে নাকি ডাকে? আচ্ছা 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 আচ্ছা, ডাকে লাইন দিতে হবে। আর মাছের দাম বিভিন্ন রকম থাকে, তাছাড়া অনেক রকম মাছ থাকে, ওর জন্যে কিছু ভিডিও করতে বারণ করছে, যেগুলো আর কি বুঝতেই পারছেন, আর বলছি না। তবে এইরকমভাবেই ডাক হচ্ছে। অনেক রকম ইলিশ আছে, এটা একটা বড় ইলিশ, বড় সাইজের। আর পাশে রয়েছে ছোটো সাইজের ইলিশ, যেগুলোর দাম অনেকটাই কম থাকে। তবে এইটায় ইলিশ একটু কম পাওয়া গেছে, আর ইলিশ প্রচুর পাওয়া যাচ্ছে আর কি অন্যগুলোতে। এরকমভাবে ডাকছে। কি বলছো একটু আসতে বলো দেখি, কি বলছো? হেলা বলা কাঁটা হয়ে যায়। ও, হেরা বলা কাটা আছে একসঙ্গে, ওরকম আরেকবার বলো দেখি। দ্রুত দ্রুত ডাকো যেমন ডাকছিলে। এই হেলা বলা কাঁটা হয়ে যায়, কালি মাছ রে। বাহ, বেশ মজা করে ডাকছে কাকা। আমরা এদিকে দেখাচ্ছি। আর এখানে রয়েছে পুরো সিলভার কালারের, এটা কি মাছ এগুলো? এটা হচ্ছে ফিতে মাছ। ফিতে মাছ। আর এটা ভোলা মাছ। ভোলা মাছ তো নিচে, পুরো পুরো ফিতে মাছ, সিলভার কালার। আসলে মাছ ধরার সঙ্গে সঙ্গেই চলে আসে না, মাছ ধরতে ধরতে আসে। জেনারেলি 6-7 দিন নৌকার মধ্যেই থাকে বরফে, তারপর এখানে এনে বিক্রি হয়। এখানে যবে আসে তারপর থেকে বলে যে 1 দিন এসছে বা 2 দিন এসছে, এরকম। সবই বলে দিলে এটা ঠিক হলো না। এখানে রয়েছে শঙ্কর মাছ, মোটামুটি মাঝারি সাইজের শঙ্কর মাছ রয়েছে এখানে। শঙ্কর মাছের এরকম দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে চিত্রা মাছ। চিত্রা মাছ, শঙ্কর মাছ এই কটা করে হয়েছে। চিত্রা শঙ্কর এই কটা করে হয়েছে, মানে এরকমই নিলাম হচ্ছে। আর এটা হচ্ছে মাছটা মোটামুটি তাও বেশি নেই। প্রচুর লোক লাইন দিয়ে রয়েছে অকশনে কেনার জন্য। তো অনেকে মাছ না কিনেই চলে আসছে মাছ শেষের কারণে। আচ্ছা,
এখন ফিতে মাছের অপশন চলছে, তাই ফিতে আর হট যায় না। কত বড় বড় মধুগুলো দেখুন, এটা তো বড়ই, এর থেকে যেটা এখন ঢালবে সেটা কত বড়। বড় সাইজের যতগুলো ক্যারেট আছে, ক্যারেট থেকে মাছ এরকমভাবে অপশানে বিক্রি হবে, বিক্রি হয়ে এটা আবার বেরিয়ে যাবে। এক একটা ক্যারেটে প্রায় 40-42 কেজি করে মাছ। তো ডায়মন্ড হারবার ফিশ মার্কেট থেকে এখন বেরোচ্ছি, পাইকারি ফিশ মার্কেট থেকে। পাইকারি খুচরো সমস্ত মাছ আপনাদের দেখালাম, দাম কীরকম থাকে সেগুলোও দেখালাম, অকশনের প্রসেস কী থাকে সেটাও দেখালাম, এবং দেখালাম মাছওয়ারাদের জীবন, যারা মাছ ধরতে যায় তাদের জীবন, কতদিন ধরে তারা ট্রলারের মধ্যে থাকে সেইগুলো, এবং বরফের ফ্যাক্টরিতে যে বরফ তৈরি হয় সেই শ্রমিকদেরও জীবন। পুরো একটা পূর্ণাঙ্গ ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে পৃথিবীর সবচেয়ে বড় ইলিশের বাজার থেকে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।